রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত সন্ধ্যা সংবাদে, সঙ্গে আছে আমি সানজিদা ইসলাম এবং আমি সজল দাস। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা মহামারীর প্রভাবে বিপর্যস্ত অর্থনীতিকে টেনে তুলতে দেশের কৃষি, শিল্প সহ সামগ্রিক আর্থিক খাতের পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ নিতে হবে। এজন্য বিনিয়োগ ও কর্মসংস্থানকে অধিক গুরুত্ব দিয়ে আসছে বাজেটে, তার প্রতিফলনের তাগিদ দিয়েছেন অর্থনীতি বিশ্লেষকরা। একই সাথে রপ্তানি ও শ্রম বাজেটের দিকেও গভীর মনোযোগ দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। গত এক দশক ধরে নানা সংকটের মাঝেও উচ্চ প্রবৃদ্ধি অর্জন করে এসেছে বাংলাদেশ। দারিদ্র্য কমার পাশাপাশি মানুষের আয় ও ক্রয় ক্ষমতাও ছিল ঊর্ধ্বমুখী। করোনার ধাক্কায় ওলটপালট হয়ে গেছে অর্থনীতির এমন সব হিসাব নিকাশ। দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর 85%ই অনানুষ্ঠানিক খাতের, যাদের বড় অংশ এখন কর্মহীন। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও জানিয়েছে বাংলাদেশের 27% যুবক এখন বেকার। এছাড়াও করোনার প্রভাবে নতুন করে দরিদ্র হয়েছেন বিপুল সংখ্যক জনগোষ্ঠী। বিভিন্ন গবেষণা সংস্থার হিসাবে দারিদ্র্যের হার এখন ছাড়িয়েছে 40%। এ অবস্থায় করোনা পরবর্তী সময়ে প্রবৃদ্ধি অর্জনের ধারা অব্যাহত রাখতে বিনিয়োগ ও কর্মসংস্থানকে অধিক গুরুত্ব দিয়ে শিল্প উৎপাদন স্বাভাবিক করার তাগিদ দিয়েছেন অর্থনীতি বিশ্লেষকরা। আমি মনে করি 2020-21 অর্থ বছরের বাজেট হলো টিকে থাকার সংগ্রামের বাজেট, এবং এই বাজেটে সরকারি ব্যয় থাকতে হবে, কারণ এই বছর বেসরকারি খাতের বিনিয়োগ হওয়ার সম্ভাবনা কম, এবং বিভিন্ন শিল্প খাত যেহেতু সংকটে আছে, তারা তাদের শ্রমিক কর্মচারীর বেতন বা ভাতা কি করে দিতে পারবেন সেটাই তারা চেষ্টা করছেন। বর্তমান যে এক্সপোর্ট করিডোর গুলো আছে এবং প্রোডাক্ট আছে, প্রোডাক্টের ডাইভার্সিফিকেশন, এটাতে আমাদের খুবই মনোযোগ দিতে হবে। এটা রাষ্ট্রীয় বাজেটে, এবারকার বাজেটে এটা দিক নির্দেশনা থাকা উচিত বলে আমরা মনে করি। বিশ্লেষকরা বলছেন, চীন থেকে আমেরিকা, জাপান সহ আরও অনেক দেশ তাদের বিনিয়োগ প্রত্যাহার করে নিচ্ছে, যার সুযোগ নিতে পারে বাংলাদেশ। এছাড়া রপ্তানি ও শ্রমবাজার স্বাভাবিক করতেও বিশেষ পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। আমি মনে করি বিদেশ থেকে যারা ফেরত এসেছেন, যারা প্রবাসী বিদেশিরা ফেরত এসেছেন, তাদেরকে কৃষি, শিল্প বিভিন্ন খাতে তারা যেন সংযুক্ত হতে পারেন, সেই জন্য সরকার ইতিমধ্যেই কিছু প্রণোদনা দিয়েছেন। বাজেটে সেই বরাদ্দটি দ্রুত দিতে হবে, যাতে এই ক্ষেত্রে তারা ট্রেনিং নিয়ে এবং নিজের কর্মসংস্থান নিজে করে টিকে থাকতে পারেন। হোল ইকোনমিটাকে একটা ডিজিটাল ইকোনমিতে রূপান্তর করার জন্য প্রচেষ্টার একটা নির্দেশনা থাকা উচিত। বিপর্যস্ত অর্থনীতি টেনে তুলতে এবং উদ্যোক্তাদের ঘুরে দাঁড়াতে সরকার ঘোষিত প্রায় 1 লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজের সুষ্ঠু বাস্তবায়নেরও তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। করোনার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত দেশের অর্থনীতি, এর প্রভাবে দেশের জিডিপির প্রবৃদ্ধিও কমবে আশঙ্কাজনক হারে। অর্থনীতি পুনরুদ্ধারে এজন্য আবাসন সহ সব শিল্প খাতে বিনা শর্তে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেয়া, মানি লন্ডারিং বন্ধে কঠোর অবস্থান, অবৈধ হুন্ডি ব্যবসা বন্ধ কিংবা বন্ডের অপব্যবহার ঠেকানোর মতো বিষয়গুলোকে গুরুত্বের সাথে দেখা জরুরি বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। নাজিয়া কর্নার রিপোর্ট। চলতি অর্থ বছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি ধরা হয় 8.2%। তবে করোনা ভাইরাসের কারণে বিপর্যস্ত অর্থনীতিতে সে প্রবৃদ্ধি অর্জন অসম্ভব। করোনা ভাইরাস বিস্তারে বিশ্ব অর্থনীতি কতটা ক্ষতির মুখে পড়বে তার চিত্র তুলে ধরে বিশ্বব্যাংক। সেখানে বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে ধারণা মারাত্মক। বিশ্বব্যাংক বলছে, চলতি অর্থ বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে মাত্র 2 থেকে 3%। বলা হচ্ছে অবস্থা আরও খারাপ হবে 2021 সালে। এই প্রবৃদ্ধিকে আবার সচল করতে হলে, বেগবান করতে হলে ব্যক্তি খাতে বিনিয়োগ এবং ভোক্তা ব্যয়ের একটা বড় ধরনের অবদান থাকতে হবে। বিনিয়োগ যেটা আমাদের দেশ থেকে বেরিয়ে যায়, এটা যদি রোধ করা যায়, তাহলে কিন্তু এখানে অর্থায়নের সংকটটা অনেকটা কেটে ওঠা যাবে। সংকট মোকাবিলায় সরকার 1 লাখ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছে। বিশ্লেষকরা মনে করছেন, করোনার দীর্ঘ ক্ষত কাটাতে প্রণোদনার সঠিক বাস্তবায়নের পাশাপাশি কিছু কৌশল অবলম্বন করতে হবে। বিনিয়োগ বৃদ্ধি ও অর্থ পাচার রোধে অপ্রদর্শিত অর্থ আবাসন সহ দেশের সব শিল্প খাতে বিনিয়োগের সুযোগ দিতে হবে। এইবার কোনো প্রশ্ন ছাড়া এই অপ্রদর্শিত আয় এবং কালো টাকা বাজেটের মাধ্যমে মূলধারায় নিয়ে আসা উচিত। দীর্ঘমেয়াদী স্বল্প সুদে
হোম লোনের ব্যবস্থা করা। ইতিমধ্যে সরকার সরকারি কর্মকর্তাদের জন্য ব্যবস্থা নিয়েছে। সরকারের বাইরে যারা আছেন তাদেরকেও যেন এই সুযোগ সুবিধা দেওয়া হয়। সরকারি চাকরিজীবীদের ন্যায় বেসরকারি চাকরিজীবী, ব্যাংকার ও প্রবাসীদের জন্য স্বল্প সুদে গৃহ ঋণের ব্যবস্থা করা, অবৈধ হুন্ডি ব্যবসা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, মানি লন্ডারিং প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করাও জরুরি বলছেন তারা। টাকা পাচারের বিষয়গুলোকে কড়াভাবে নিয়ন্ত্রণে আনলেও দেশে ব্যাংকগুলোতে অন্তত অর্থ ব্যবহারের অবস্থা সুগম হবে। বন্ড সুবিধার অপব্যবহার রোধ, ব্যাংকিং খাতের উন্নয়নে কার্যকর পদক্ষেপ এবং নারীদের গৃহস্থালী কাজের মূল্যায়ন করে তাদের শ্রমকে জিডিপিতে অন্তর্ভুক্ত করার মাধ্যমে জিডিপির প্রবৃদ্ধি বাড়ানো সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। নাজিয়া কণা, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বব্যাপী করোনা সংক্রমণের কারণে বাংলাদেশে অর্থনীতির গতিশীলতা এবং দারিদ্র্য হ্রাসের হার কিছুটা কমেছে। তবে তিনি বলেছেন, যে কোনো প্রতিকূলতা মোকাবেলা করে এগিয়ে যাওয়ার সামর্থ্য সরকারের রয়েছে। একনেক সভার শুরুতে এসব কথা বলেন তিনি। শাহ আলী জয়ের রিপোর্ট। আপনাকে অনেক ধন্যবাদ। আমি জাতীয় অর্থনৈতিক করোনা সংক্রমণের কারণে সীমিত পরিসরে বসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা। বৈঠকে একনেক সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনায় সারা বিশ্বের অর্থনীতিতে যে স্থবিরতা এসেছে তার প্রভাব পড়েছে বাংলাদেশের অর্থনীতিতেও। তিনি বলেন, করোনা সংক্রমণ রোধে দীর্ঘদিন সরকারি ছুটি থাকলেও মানুষের জীবনযাত্রার তাগিদে ধীরে ধীরে অর্থনৈতিক কার্যক্রম চালু করতে হয়েছে। আমরা চাই না আমাদের দেশের মানুষ কষ্ট পাক, সেদিকে লক্ষ্য রেখে কিছু কিছু ক্ষেত্রে আমরা এই যে নির্দেশনাগুলি ছিল বা আমরা যে সব কিছু বন্ধ করে দিয়েছিলাম সেগুলো কিছু কিছু আমরা উন্মুক্ত করেছি। কিন্তু এই উন্মুক্ত করে দিয়ে এই জন্যই যে আমাদের দেশের মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন আনি দিন খাই মানুষ বা সাধারণ মধ্যবিত্ত, নিম্নবিত্ত প্রত্যেকেই তাদের জীবন যাত্রার জন্য অব্যাহত রাখতে পারে, সচল রাখতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমরা এই পদক্ষেপটা নিয়েছি। করোনার কারণে তৈরি হওয়া প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় সরকারের প্রস্তুতির কথাও জানান প্রধানমন্ত্রী। আমাদের লক্ষ্য ছিল যে সুবর্ণ জয়ন্তীর পালনকালে এই মুজিব বর্ষে আমরা আমাদের দারিদ্র্যের হার আরো কমিয়ে এনে বাংলাদেশকে আমরা যে একটা উন্নয়নশীল দেশ হিসেবে মানে একটা উচ্চতর পর্যায়ে আমরা নিয়ে যাব। কিন্তু কোভিড-19 কারণে সে গতিশীলতাটা কিছুটা স্থবির হয়ে গেছে। তবে আমরা মনে করি যেরকম দিন থাকবে না, আমরা হয়তো যে কোনো প্রতিবন্ধকতা সেটা মোকাবেলা করে এগিয়ে যেতে পারবো। কর্মস্থলে যোগ দেওয়ার আগে স্বাস্থ্যবিধি মেনে নিজের সুরক্ষা নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানান সরকার প্রধান। নিজের পরিবার এবং নিজের মানে যারা সহকর্মী সকলেরই সুরক্ষা আমরা সবাই আন্তরিকভাবে চেষ্টা করব, এটাই হবে আমাদের সিদ্ধান্ত। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এদিকে করোনা পরিস্থিতি মোকাবেলায় বিশেষ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে একনেকে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় মোট 10 প্রকল্পের অনুমোদন দেওয়া হয়, যার খরচ ধরা হয়েছে 16,276 কোটি টাকা। এর মধ্যে উল্লেখযোগ্য কোভিড-19 ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ারনেস এবং কোভিড-19 রেসপন্স ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রকল্প, যা বাস্তবায়নে খরচ হবে 2,491 কোটি টাকা। এর মধ্যে 850 কোটি টাকা বিশ্ব ব্যাংক ও 849 কোটি টাকা অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। বাকি অর্থ সরকারের নিজস্ব তহবিল থেকে খরচ করা হবে। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে এর আগে জরুরি বিবেচনায় প্রকল্পগুলো অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে করোনার সংক্রমণ ধরা পড়ার 12 সপ্তাহের মাথায় শনাক্ত রোগীর সংখ্যা 52,000 ছাড়িয়ে গেল, আর মৃত্যু ছাড়ালো 700। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় রেকর্ড 2,911 জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। এতে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 52,445 জনে। এই একদিনে আরও 37 জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে নতুন করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 709 জনে। সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন আরও 523 জন। সব মিলে এ পর্যন্ত মোট 11,120 জন সুস্থ হয়ে উঠলেন। ব্রিফিংয়ে মাস্ক ব্যবহারেরও নির্দেশনা দেওয়া হয়। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,911 জন এবং এ পর্যন্ত শনাক্ত 52,445 জন।
শনাক্তের হার 22.91%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 523 জন এবং এ পর্যন্ত সুস্থ 11,120 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন, এ পর্যন্ত মৃত্যু 709 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.35%। বিশ্বজুড়ে করোনার প্রকোপ বাড়ছে। মোট মৃতের সংখ্যা 3,78,000 ছাড়িয়েছে, আর আক্রান্তের সংখ্যা 64 লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছে 700-র বেশি মানুষ। ব্রাজিলে করোনা পরিস্থিতি ভয়াবহ, একদিনে সংক্রমিত হয়েছে 14,000-এর বেশি। দক্ষিণ আমেরিকার দেশে মোট মৃতের সংখ্যা 30,000 ছাড়িয়েছে। যুক্তরাজ্যে মোট মৃত্যু 39,000 ছাড়িয়েছে। তবে ইউরোপের আরেক দেশ স্পেনে করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। 90 দিন পর এই প্রথম দেশটিতে করোনায় মৃতের সংখ্যা শূন্যের কোঠায় নেমে এলো। ভারতে গেল একদিনে করোনায় আক্রান্ত হয়েছে প্রায় 8,500 মানুষ, মৃত্যু হয়েছে 200-র বেশি, আর বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন 29 লাখের বেশি মানুষ। লকডাউন তুলে নেওয়া আর সংক্রমণের মাত্রা বিবেচনায় দেশকে 3 ভাগ করার সিদ্ধান্তকে সাংঘর্ষিক বলছেন করোনা নিয়ন্ত্রণে গঠিত জাতীয় পরামর্শক কমিটির অনেকে। সংক্রামক রোগ বিশেষজ্ঞদের অভিমত, দেরিতে নেওয়া এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করলে হয়তো শেষ রক্ষা হবে। আর জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, রেড জোনে কঠোর লকডাউন, ইয়েলোতে সীমিত, আর সবুজ অংশে করতে হবে জীবন জীবিকার সমন্বয়। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন আমরা মার্কিং করেছি। সিদ্ধান্ত জানা গেছে, কিন্তু বাস্তবায়নের রোডম্যাপ এখনও পাওয়া যায়নি। এরই মধ্যে আইইডিসিআর তথ্য দিয়েছে দেশের 95% করোনা সংক্রমণ 33 জেলায়। সংক্রমণের গ্রাফ দেখাচ্ছে সর্বোচ্চ সংক্রমণ ঢাকা মহানগরে, নতুন এপিসেন্টার চট্টগ্রাম, নারায়ণগঞ্জ আগে থেকেই হটস্পট, সাথে আছে গাজীপুর আর কুমিল্লা। যুদ্ধে মাঝে মাঝে একটু পিছিয়ে যেতে হয়, অল্প ক্ষতি স্বীকার করে আমি অনেক বেশি লাভ চাইবো কেন। যদি আমি সেটা চাই, তাতে যদি গোটা চিটাগাং, গোটা ঢাকা, গোটা নারায়ণগঞ্জ, গাজীপুর লকডাউন করতে হয় আরো 15 দিন, আমি মনে করি আমাদের ওইভাবেই চিন্তা করে আগানো উচিত। লাল, হলুদ, সবুজ এই 3 বিভাজনের পরের ধাপগুলো কি? কোথায় লকডাউন আর কোথায় আনলক? ব্যাখ্যা দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। গ্রিন জোনের ভেতরে স্বাভাবিক কর্মকাণ্ড, কর্ম সবই চলবে। ইউরো জোনের ভেতরে কাজ হবে সেই রোগের সংস্পর্শে কারা এসেছে সেটা বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসরণ করে সময়সীমার ভেতরে সেখান থেকে রোগ নির্মূলের পদক্ষেপ নিতে হবে। 64টা জেলায় আমি বলবো যে 64 জন এপিডেমিওলজিস্ট বা পাবলিক হেলথ এক্সপার্টের তত্ত্বাবধানে, এবং সেই সাথে অবশ্যই প্রশাসনের অন্যান্য বিভাগের সংশ্লিষ্টতা তো থাকবেই, তবে টেকনিক্যাল লিড হিসেবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদেরকে দায়িত্ব দিয়ে এবার একটা শেষবারের মতো আমাদের চেষ্টা করা উচিত। এবং আমার বিশ্বাস যদি সেটা প্রপারলি করা যায়, তাহলে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে, খুব বেশি হলে 1 মাসের মধ্যে বাংলাদেশে এই এপিডেমিক কার্ভ নিচের দিকে নেমে আসবে। তবে কোভিড-19 নিয়ন্ত্রণে জাতীয় পরামর্শক কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার নজরুল ইসলামের মতে সাংঘর্ষিক সিদ্ধান্ত বাস্তবায়ন কঠিন। দুটা কিন্তু সিদ্ধান্ত সাংঘর্ষিক। একটা হলো যে আমরা রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোনে ভাগ করছি, সেই সঙ্গে আবার যোগাযোগের মাধ্যম গুলো আমরা খুলে দিয়েছি। এটা দুটাই সাংঘর্ষিক। 35 ডেজ যদি একটা জায়গাকে কমপ্লিটলি লকডাউন করে রাখা যায়, তাহলে সেখানকার ভাইরাসটা নির্মূল হয়ে যাবে। সরকারের সদিচ্ছা, ইন্ডিভিজুয়াল মানুষের সহযোগিতা, এই দুটা মিলেই কিন্তু আমাদের কৃতকার্যতা নির্ভর করছে। বিশেষজ্ঞদের পরামর্শ, আক্রমণহীন সবুজ অংশগুলোকে বাঁচাতে দ্রুত লাল এবং হলুদ অংশ নির্ধারণ করতে হবে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। গণপরিবহন চালুর দ্বিতীয় দিনেও একই চিত্র। ভাড়া নিয়ে কমেনি স্বেচ্ছাচারিতা। রাজধানীর বাস টার্মিনালগুলোয় যাত্রীর সংখ্যা সীমিত থাকলেও স্বাস্থ্যবিধি মেনে চলা নিয়ে যাত্রীদের মাঝে ছিল ভিন্ন প্রতিক্রিয়া। টার্মিনালগুলোয় জীবাণুনাশক ছিটানোর ব্যবস্থা থাকলেও বাস যাত্রী ওঠানোর প্রতিযোগিতায় উপেক্ষিত শারীরিক দূরত্ব মেনে চলার নিয়ম। আর পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, যাত্রী উপস্থিতি কম থাকায় অনেক সিট খালি রেখেই যেতে হচ্ছে গন্তব্যে। আরও জানাচ্ছেন সৈয়দ রেহান। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কয়েক জেলার যাত্রীদের সরব উপস্থিতি এখানে। বাড়তি 60% ভাড়া দিয়েই রাজধানী ছাড়ছেন অনেকে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলা নিয়ে অনেকেরই নেই বাড়তি সতর্কতা।
বিশেষ করে উপেক্ষিত শারীরিক দূরত্ব মেনে চলার নিয়ম। কিছু টাকা আর কি বেশি নিতেছে, ওই যে তারা যত মানে লোক অর্ধেক নিতেছে, এই জন্য সিটগুলো 3 ফুট দূরত্ব না, মানে অর্থাৎ 2 সিটের মধ্যে একজন বসার জন্য বলছে। ভাড়া আগের রেট ভাড়া 200 টাকা, এখন 300। আতঙ্ক এখন তো ভাড়া বা কমা, একদিন বাড়তাছে আর একদিন কমতাছে। কিছুটা ভিন্ন চিত্র রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে। যাত্রী তোলার প্রতিযোগিতায় বাস সহকারীরা মানছেন না স্বাস্থ্যবিধি। তবুও আশানুরূপ যাত্রীর দেখা পায়নি চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় ছেড়ে যাওয়া পরিবহনগুলো। এমন পরিস্থিতিতে অনেকটা যাত্রী শূন্য চলাচলে আয়ের অঙ্কটা কম, বলছিলেন বাস চালক ও সহকারীরা। 8টার সময় 16 জন 17 জন আসতেছে, এইদিকে তো যাওয়ার সব 5 জন 10 জন 11 জন 13 জন লসে। তো এই যে আপনার 42-44 সিটের গাড়িতে আমরা 21 জন লিয়ে যাইতেছি। আমার তো মালিকের তো মনে করেন 3000 টাকা 2000 টাকা ডেইলি লস হইতেছে। আমাদের তো মনে করেন বেতন হচ্ছে 1000 টাকা, আমাদের 1100 টাকা। বিভিন্ন জেলায় ছেড়ে যাওয়া বাসগুলোয় আদায় করা হয় বাড়তি 60% ভাড়া। মহামারীর এই সংকট কেটে গেলে বাড়তি ভাড়ার বোঝা তুলে দেওয়ার দাবি সাধারণ যাত্রীদের। সৈয়দ রায়হান, নিউজ 24, ঢাকা। গণপরিবহনের খবর জানাতে রাজধানীর বনানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্লাবন রহমান। প্লাবন, রাজধানীতে গণপরিবহনের স্বাস্থ্যবিধি না মানা এবং ভাড়া নিয়ে অভিযোগ ছিল দিনভর, আপনার কাছে কি তথ্য আছে? প্রথমে আসলে দুপুর থেকে বাইরে এবং বিভিন্ন বাস স্ট্যান্ড, গণপরিবহন, যাত্রী চালক অনেকের সঙ্গে কথা হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আসলে কথা হয়েছে। আর দুপুরের পর থেকে যেমনটা বলতে পারি, যাত্রীর চাপ খুব একটা ছিল না গণপরিবহনগুলোতে, এবং মানুষের উপচে পড়া ভিড়ও আসলে খুব বেশি কোথাও দেখা যায়নি। আর স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি আসলে বলছিলেন, সেটি আসলে আমার চোখে যেমনটা পড়েছে, মোটামুটি স্বাস্থ্যবিধি যে মানছেন না সেটি বলা যাবে না। আমরা দেখেছি যে বেশিরভাগ মানুষই কিন্তু স্বাস্থ্যবিধি মানছেন, বিশেষ করে চোখে পড়েছে যে বেশিরভাগ মানুষই মাস্ক পরছেন। এর বাইরের একটা অংশের মানুষ ঢিলেঢালা ভাব তো আছেই, মাস্ক পরছেন না, কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বোঝানোর মধ্যেই আছেন। আপনি একটু দেখাতে চাই যে এখন কিন্তু সন্ধ্যার পরে আমরা দেখতে পাচ্ছি যে গণপরিবহন অনেক কম রাস্তায় এবং যাত্রীর সংখ্যা অনেকাংশে কম। যেসব বাস আসছে তার মধ্যে কিন্তু যাত্রী অনেক কম এবং বেশিরভাগ সিট ফাঁকা রেখে কিন্তু গণপরিবহনগুলো আসলে চলাচল করছে। তো সেই জায়গা থেকে দ্বিতীয় দিনের সকাল থেকে আসলে নানা রকম অভিযোগ থাকলেও আমরা দুপুরের পরে খুব বেশি অভিযোগ পাইনি এবং স্বাস্থ্যবিধি মানুষ মোটামুটি মানছেন, তবে উপচে পড়ার চাপ, অনেক বেশি অভিযোগ আমরা আসলে পাইনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমনটা বলছেন, এখন পর্যন্ত তারা আসলে ব্যবস্থার দিকে যাননি, এখন পর্যন্ত আসলে বোঝাচ্ছেন। তারা আশা করেন মানুষের মধ্যে দিন দিন আসলে সচেতনতা বাড়বেন। আরেকটি বিষয় বলতে চাই যে ঢাকা এখনও অনেক বেশি উপচে পড়া মানুষের ভিড় নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলে হয়তো বা এই ঢাকার মানুষকে নিয়ন্ত্রণ রাখতে পারবে বলেই অনেকে মনে করেন। আসলে এই ছিল আমার কাছে বনানী থেকে এই রাতে। প্লাবন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর বনানী থেকে গণপরিবহন চলাচলের খবর জানাচ্ছিলেন সহকর্মী প্লাবন রহমান। শ্রমিকদের কল্যাণ তহবিলের টাকা নিয়ে বিরোধের জের ধরে সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। বিকেলে সিলেট জেলা পরিবহন মালিক গ্রুপের সভাপতি সেলিম আহমেদ ও শ্রমিক নেতা এবং মিতালি শ্রমিক গ্রুপের জসিম উদ্দিনের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। এতে অন্তত 12 শ্রমিক আহত হন। এ সময় ভাঙচুরের ঘটনাও ঘটে। শ্রমিকদের অভিযোগ, সেলিম আহমেদ সংগঠনের 1.5 কোটি টাকা আত্মসাৎ করেছেন। এর হিসাব চাওয়ায় তার সমর্থকদের নিয়ে তিনি শ্রমিকদের উপর হামলা চালিয়েছেন। সংঘর্ষের খবর পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে টার্মিনাল এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। কাউন্টারের উপর থেকে গুল্লি করছে রুকন ও তার তাইনর সন্ত্রাস বাহিনী। আপনারা সবে দেখছেন শ্রমিক ইউনিয়নে কি শ্রমিকদের বাপের টাকা কি রাখা আছে, কিন্তু উনার কাছে আমাদের শ্রমিক কল্যাণ তহবিলের 2 থেকে 3 কোটি টাকা কি নিয়ে লাগছে এটা তো বলতে পারতেছি না এখনো। আমরা খবর পাই দূরে আইছি, নামাজ পড়তেছিলাম, দূরে আইছি, তাই সে পরে আমরা আসছি, পরে দুই দিকে দুই পার্টি চলে গেছে আর কি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সৈয়দ রাসেল। রাসেল, পরিবহন শ্রমিকদের সংঘর্ষের পর এখন কি অবস্থা সেখানে?
ধন্যবাদ পদ্মা। আমি এখন সন্ধ্যার পরে দাঁড়িয়ে আছি এই সিলেটের টার্মিনাল এলাকায়। তো এখানে আমি দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত সন্ধ্যায় মানুষ ঘরে ফিরলো, এই পরিবহন শ্রমিকরা ঘরে ফিরেন, তারা দাঁড়িয়ে আছেন এবং দুপক্ষই এখনও দাঁড়িয়ে আছেন সমাধানের আশায়। হয়তো আমি শেষ খবর পাওয়া আমি জেনেছি যে তারা দুই পক্ষ দুই দিকে বৈঠকে বসেছেন, যদিও আমরা এক হয়ে বৈঠক তারা দেখিনি। এখন পর্যন্ত আলাদা আলাদাভাবে তারা বৈঠকে বসেছেন এবং বৈঠক থেকে হয়তো আমরা দেখতে পাচ্ছি আবার একটু পরিস্থিতি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ একটা পক্ষ হয়তো বৈঠক শেষে বের হয়ে আসছে। তা আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে দুই পক্ষ বৈঠকে বসতে হয়তো একটা সম্মানজনক সমাধানে আসবে। আর আপনি জানেন, আপনি আগে যেভাবে বলেছিলেন যে এই বিকাল থেকেই দফায় দফায় সংঘর্ষ, বিকাল 4টা থেকে দফায় দফায় সংঘর্ষ চলছিল। এক পক্ষের দাবি হচ্ছে যে এই পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতা এই সেলিম আহমদ ফলিক, তিনি এই কমিটির সভাপতি হিসাবে প্রায় 1.5 কোটি টাকা আত্মসাৎ করেছেন। দীর্ঘদিন থেকে তার দাবি জানিয়ে আসছিল যে এই টাকাটার হিসাব দেওয়ার জন্য, কিন্তু তিনি হিসাব দিচ্ছিলেন না। আসলে আজকে একজন আমার সামনে এখন একজন দাঁড়িয়ে আছেন যে পরিবহন শ্রমিক, আমরা তার সাথে কথা বলবো যে আজকে যে মারামারিটা হলো আসলে কি জন্য হলো এবং আপনার দাবিটা কি? মারামারি মূলত যে বিষয়টা, এটা হচ্ছে শ্রমিকের ত্রাণের টাকা, শ্রমিক সাধারণ ড্রাইভাররা, পরিবহন শ্রমিকরা। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। তো আসলে আবার একটু উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখন অনেকে চিল্লাচিল্লি শুরু করেছে এবং পুলিশ তৎপর রয়েছে। তো আমরা আসলে সর্বশেষ আপডেট আপনাকে জানাবো, দেখা যাক কি হয়। এই হচ্ছে সিলেটের সর্বশেষ পরিস্থিতি, সিলেটের শ্রমিক সংঘর্ষের বিরাতি স্টুডিওতে পদ্মার কাছে। পদ্মা। রাসেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে সহকর্মী সৈয়দ রাসেল জানাচ্ছিলেন সংঘর্ষের পরবর্তী অবস্থা নিয়ে। সন্ধ্যা সংবাদের এ পর্যায়ে বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যা সংবাদ। ইউনাইটেড হাসপাতালের অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি ছিল। অগ্নিকাণ্ডে মৃত্যু এবং যাবতীয় ঘটনায় দায় ইউনাইটেড হাসপাতাল এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে তিনি কথা বলেন। ইউনাইটেড হাসপাতালে যে ঘটনাটি ঘটেছে, ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে তারা বলেছে এখানে ইউনাইটেড হাসপাতালের গাফিলতি ছিল। সুতরাং যে 5 জন মারা গেছে, এই 5টি মৃত্যুর জন্য মৃত্যুর দায় কোনোভাবেই ইউনাইটেড হাসপাতাল এড়াতে পারে বলে আমি মনে করি না। করোনার কারণে একাদশে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনেকের অর্থনৈতিক সমস্যা হতে পারে বলে মনে করছেন শিক্ষাবিদরা। এজন্য সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান তাদের। এছাড়াও কলেজে ভর্তি হতে দেরি হলে বাসায় বসেই পড়াশোনা শুরু করার পরামর্শ শিক্ষাবিদদের। তাদের মতে সবাই চাইলেই মানসম্মত কলেজে ভর্তি হতে পারবে না। মন্ত্রণালয় বিশেষের প্রতিবেদন। এসএসসির ফল ঘোষণা হলো 31 মে, কিন্তু একাদশে ভর্তি কবে থেকে শুরু হবে তার কোনো হদিস নেই। এমন পরিস্থিতিতে সময় নষ্ট না করে বাড়িতে বসে পড়াশোনা শুরুর পরামর্শ দিচ্ছেন শিক্ষাবিদরা। কোনো বন্ধু আত্মীয় কারো থেকে আগের দিনের যেমন কলেজের যে বিষয়টা পড়বে সেই বিষয়ে বইগুলি নেওয়া যায়। আজকাল তো পিডিএফ অনেক বই পাওয়া যায়, সেইভাবে বই সংগ্রহ করে যদি এখনই পড়াশোনাটা চালিয়ে নেওয়া যায় তাহলে অনেকখানি প্রস্তুতি দ্বারা সেরে যে কোনো বিষয়ে এখন ইউটিউবে লেকচার শোনা। দেশে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে 16,90,523 জন, আর কলেজে ভর্তির সিট রয়েছে 30 লাখ। তাই একাদশে ভর্তি হতে কোনো বেগ পেতে হবে না শিক্ষার্থীদের। তবে দেশে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা নিয়ে প্রশ্ন রয়েছে। এবছর দেশে জিপিএ 5 পেয়েছে 1,35,898 জন, আর জিপিএ 4 থেকে 5 এর মধ্যে রয়েছে 5,43,972 জন শিক্ষার্থী। ভালো রেজাল্ট করার পরও চাইলেই সবাই পছন্দের কলেজে ভর্তি হতে পারবে না। শিক্ষকদেরকে বলছি, আপনাদের কলেজ হয়তো সুনাম অর্জন করেনি, এই ছাত্রদেরকে ভর্তি করে যদি আপনারা চেষ্টা করেন তাইলে তারা ভালো রেজাল্ট করবে এবং ভবিষ্যতে আপনার কলেজেও ভর্তি হওয়ার জন্য সবাই উৎসাহ নিয়ে চেষ্টা করবে। সরকারের উচিত হবে 3টা বিষয়। প্রথমত, জেলা উপজেলা পর্যায়ে ভালো কলেজের ব্যবস্থা অথবা ডিগ্রি আছে সেগুলিকে আরো সক্ষম করা। ব্র্যাক ডেটা সেন্স ও উন্নয়ন সমন্বয় পরিচালিত যৌথ সমীক্ষা বলছে, করোনার কারণে দেশে নিম্ন আয়ের মানুষের পারিবারিক উপার্জন 74% কমেছে। এছাড়াও দেশে প্রায় 10,22,00,000 মানুষ অর্থনৈতিক ও স্বাস্থ্যগত দুর্বলতার ঝুঁকিতে রয়েছেন।
এই পরিস্থিতিতে সরকারকে একাদশে ভর্তিচ্যুতের অর্থনৈতিক সমস্যাকে বিবেচনা করে কলেজে ভর্তি করানোর আহ্বান জানান শিক্ষাবিদরা। সরকার এবং বিত্তবানদেরকে এগিয়ে আসতে হবে, কলেজকে ছাড় দিতে হবে, কম পয়সায় ভর্তি করতে হবে। এই কাজগুলি মানবিক দৃষ্টিকোণ থেকে এবার করতেই হবে। ভর্তির পেছনে ছোটাছুটি না করে শিক্ষার্থীদের অধ্যয়নে মনোনিবেশের পরামর্শ শিক্ষাবিদদের। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। ধর্ষণের পর মা সহ 3 সন্তানকে হত্যা করা হয়। গাজীপুরের সেই পাশবিকতার শিকার সদ্য এসএসসি দেয়া শিশু নূরা এবার জিপিএ 5 পেয়েছে। ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল নূরার। এসএসসির সাফল্য সবাই দেখলেও উদযাপনের জন্য আর বেঁচে নেই শিশু নূরা। মানুষরূপী কয়েকজন হায়না মাসখানেক আগেই শেষ করে দিয়েছে সব। শেখ শফিউদ্দিন জিন্নার তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নূরা মাত্র এসএসসি পরীক্ষা দেয়া এই শিশু থাকতো গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায়। পড়াশোনা ছিল HAK একাডেমি নামে স্থানীয় একটি স্কুলে। সেখান থেকেই এসএসসিতে অংশগ্রহণ তার। 31 মে এসএসসির ফল প্রকাশের পর জানা যায় জিপিএ 5 পেয়েছে নূরা। এই খবরে আনন্দের বন্যা বয়ে যাওয়ার কথা, কিন্তু এখন সেখানে শুধুই শূন্যতা। নূরা নেই তার মা, ভাই, বোন। আনন্দের দিনে তাই স্বজনদের চোখে জল। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে 6টা পড়ে কোচিংয়ে যাইতো, সুন্দরভাবে লেখাপড়া করছে। তার সাথে কোনো খারাপ ব্যবহার কেউ বলতে পারবে না। প্রথম দিন যে রেগুলার সকাল সারাদিন এরকমই লাগছে। তোরা তাকে এই স্বপ্নটা পূরণ হওয়ার জন্য বাধা দিয়ে দিল। এই স্বপ্নটা পূরণ তার হলো না। নূরার জন্য স্মৃতি কাতর তার সহপাঠীরাও। তাদের মাঝেও নেই কোনো উচ্ছ্বাস। 39 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিলাম, তার মধ্যে আমরা 38 জনই জিপিএ 5 পেয়েছি। আর আমরা এটা অনেক আনন্দিত, কিন্তু আমরা এই আনন্দটা উপভোগ করতে পারছি না। তার কারণ হচ্ছে আমাদের একজন প্রাণপ্রিয় সহপাঠী এভাবে চলে গেছে আমাদের রেখে। তার সাথে যে এরকম ঘটনা ঘটেছে তার জন্য যারা দায়ী, আমরা চাই সকলে যেন তাদের শাস্তি কঠোরভাবে শাস্তি, তারা যেন কোনোভাবে ছাড়া না পায়। শিক্ষকরা বলছেন পড়াশোনায় সবসময় ভালো করা নূরার স্বপ্ন ছিল চিকিৎসক হওয়া। ওর স্বপ্ন ছিল ডাক্তার হবে এবং ও খুব মেধাবী ছিল, ও হয়তো ডাক্তার হতো, কিন্তু তার স্বপ্ন আর পূরণ করতে দিল না দুর্বৃত্তরা। গেল 22 এপ্রিল রাতে দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে খুন হয় নূরা, তার মা ও 2 ভাই বোন। ঘটনার কয়েকদিনের মধ্যে হত্যায় জড়িতদের গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের পর্যায়ে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যার সংবাদ। রাজধানীর কোতোয়ালি এলাকা থেকে ন্যাশনাল ব্যাংকের খোয়া যাওয়া 80 লাখ টাকার মধ্যে 60 লাখ টাকা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সকালে ডিবি কার্যালয়ের সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম এই তথ্য জানান। এ সময় 2টি বিদেশি অস্ত্রসহ 4 জনকে গ্রেপ্তার করে ডিবি। গেল 11 মে ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ের একজন কর্মকর্তা সহ 4 জন পুরান ঢাকার বিভিন্ন শাখা থেকে টাকা উত্তোলন করে গাড়িতে করে মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের দিকে রওনা হয়। এর মধ্যে 80 লাখ টাকার 4 বস্তা গাড়ি থেকে খোয়া যায়। পরের দিন পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ওই গাড়ির দায়িত্বে থাকা ন্যাশনাল ব্যাংকের এক কর্মকর্তা, গাড়ি চালক ও 2 জন নিরাপত্তা কর্মী আটক করে। মামলার আসামি না হলেও সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়। এবারে বাজেট নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রাক বাজেট রিপোর্ট। করোনার প্রভাবে বৈশ্বিক শ্রমবাজার তথা প্রবাসী আয়ে বড় ধরনের ধাক্কা আসায় আসন্ন জাতীয় বাজেটে শ্রম অভিবাসন খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ দিচ্ছেন অভিবাসন বিশেষজ্ঞরা। বিশেষ করে করোনা পরবর্তী বিশ্বে নার্সিং, টেকনোলজি কিংবা গৃহস্থালির কাজে দক্ষ কর্মীর চাহিদা মাথায় রেখে প্রশিক্ষণ খাতে বিশেষ বরাদ্দের কথা বলছেন তারা। তবে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ জানান, এবার বাজেটে অভিবাসন খাতে বরাদ্দ বাড়ানো কিংবা প্রবাসীদের জন্য আলাদা কোনো সুখবর থাকছে না। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। করোনার প্রভাবে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত অন্তত 1.5 লাখ শ্রমিক দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন। এ সময় নতুন করে বিদেশে যেতে পারেননি আরও অন্তত 1 লাখ। করোনা কাল যত দীর্ঘ হবে, ফিরে আসা কর্মীদের এই সংখ্যা ততই বাড়বে।
বৈদেশিক শ্রমবাজারের এই অস্থিরতাই এরই মধ্যে প্রভাব পড়তে শুরু করেছে দেশের রেমিটেন্স বা প্রবাসী আয়ে। গত বছর প্রথম 4 মাসে যেখানে বৈদেশিক আয় ছিল 578 কোটি 26 লাখ ডলার, সেখানে এবছর এসেছে 544 কোটি 88 লাখ ডলার। রেমিটেন্স খাতের এই ধাক্কা সামলাতে এবার জাতীয় বাজেটে প্রবাসীদের জন্য বরাদ্দ বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রেমিটেন্সের ক্ষেত্রে একটা বড় ধাক্কা বাংলাদেশ অনুভব করবে, কাজে সেইটার বিকল্প এবং সেটি কি করে ম্যাচ আপ করা হবে সেটি জাতীয় বাজেটে একটি বিবেচনা করা যেতে পারে। করোনা পরবর্তী বিশ্বে বেশ কিছু দেশে নার্সিং, টেকনোলজি কিংবা গৃহস্থলীর কাজে দক্ষ কর্মীর চাহিদা বাড়তে পারে। এজন্য কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণ খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ অভিবাসন বিশেষজ্ঞদের। বিশেষ করে করোনার কারণেই স্বাস্থ্য খাত এবং সেবার ক্ষেত্রে এই জন্য অবশ্যই জাতীয় বাজেটে প্রশিক্ষণ খাতে বেশি পরিমাণে অর্থায়নের প্রয়োজন থাকবে। জীবন জীবিকা এগুলো আবার যেন গোছাতে পারেন, দেশের বাইরে না হলে দেশের মধ্যে যেন তারা সেটা করতে পারেন, তার জন্য বড় ধরনের বরাদ্দ এখানে থাকা দরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানালেন, এবার বাজেটে অভিবাসন খাতে কিংবা প্রবাসীদের জন্য নতুন কোনো সুখবর থাকছে না। রেমিটেন্সের বিরাট একটা ধাক্কা আসবে, এটা অলরেডি এসে গেছে। বাট আমি একটা জিনিস আশ্বস্ত করতে পারি, বাজেটে খুব বেশি একটা পরিবর্তন আসবে না। ওদের জন্য আমরা কিন্তু 700 কোটি টাকা তো অলরেডি আমরা একটা ফান্ড অলরেডি ব্যবস্থা করেছি। তৈরি পোশাক খাতের পরই দেশের বৈদেশিক আয়ের সবচেয়ে বড় উৎস শ্রম অভিবাসন খাত। করোনার প্রভাবে তাই ক্ষতিগ্রস্ত শ্রমবাজারে গতিশীলতা ফিরিয়ে আনতে আসন্ন জাতীয় বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি তুলছেন প্রবাসীরা। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যার সংবাদ। পুলিশ কর্মকর্তার হাতে কৃষ্ণাঙ্গ খুনের ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে চলমান বিক্ষোভ আরও জোরালো হয়েছে। শিকাগোতে 2 জনের নিহতের খবর দিয়েছে গণমাধ্যম। গ্রেপ্তার করা হয়েছে 1/2 বিক্ষোভকারীকে। বিক্ষোভ দমনে সেনা মোতায়েনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, অনেক অঙ্গরাজ্যের গভর্নর বিক্ষোভ দমনে যথেষ্ট ভূমিকা নিচ্ছে না। এদিকে হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতের পাশাপাশি বৈষম্য আর বর্ণবাদের বিরুদ্ধে বিশ্বের নানা প্রান্তে রাজপথে নেমেছেন হাজার হাজার মানুষ। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। উত্তাল আন্দোলনে যেন চাপা পড়েছে যুক্তরাষ্ট্রের করোনা ভীতি। শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক হত্যার ঘটনায় উত্তাল গোটা যুক্তরাষ্ট্র। বিক্ষোভ, অগ্নিসংযোগ একের পর এক ঘটনা ঘটেই চলেছে। লস অ্যাঞ্জেলস, শিকাগো, নিউ ইয়র্ক সহ দেশটির বিভিন্ন শহরে পুলিশি বর্বরতার বিরুদ্ধে নানা স্লোগান আর গানে গানে উত্তাল বড় বড় নগরী। বিক্ষোভ চলার মধ্যে যুক্তরাষ্ট্র জুড়ে 5 পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে। আর শিকাগোর সিসিরো এলাকায় 2 ব্যক্তি নিহত হওয়ার খবর মিলেছে। হোয়াইট হাউসের সামনে যখন শত শত মানুষ পুলিশের সঙ্গে সহিংসতায় জড়িয়ে পড়ছেন, এমন সময় ট্রাম্পকে নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে কিছু সময়ের জন্য হোয়াইট হাউসের মাটির নিচে একটি বাংকারে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এ সময় ঐতিহাসিক একটি চার্চে আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা। সোমবার ক্ষতিগ্রস্ত চার্চটি দেখতে যান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, কয়েকটি অঙ্গরাজ্যের গভর্নর বিক্ষোভ দমনে যথেষ্ট ভূমিকা নিচ্ছে না। তাদের আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়ে প্রয়োজনে ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রস্তাব দেন তিনি। হোয়াইট হাউসের রোজ গার্ডেনে সংবাদ সম্মেলনে বিক্ষোভকারীদের উদ্দেশ্য করে বেশ ক্ষোভ প্রকাশ করেন। আমার দায়িত্ব দেশের জনগণকে রক্ষা করা। প্রয়োজনে ফেডারেল রিসোর্স, বেসামরিক ও সামরিক বাহিনীকে একত্র করব। দাঙ্গা, লুটপাট, ভাঙচুর, হামলা আর সম্পত্তির অযৌক্তিক ধ্বংস বন্ধ করতে সেনা, সামরিক কর্মী এবং আইন প্রয়োগকারী কর্মকর্তাদের পাঠানো হবে। সোমবার রাতেও ওয়াশিংটন, নিউ ইয়র্ক সহ বেশ কয়েকটি রাজ্যে জারি ছিল জরুরি অবস্থা। এছাড়া সোমবার রাতে অন্তত 66 জনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ডেনমার্ক, ইতালি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ বিশ্বের নানা প্রান্তে রাজপথে নেমে এসেছে মানুষ। এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতের পাশাপাশি বৈষম্য আর বর্ণবাদের বিরুদ্ধে আওয়াজ তুলছেন তারা। ওই ঘটনার একটি ব্যক্তিগত ময়নাতদন্তের রিপোর্ট বলছে, অক্সিজেনের অভাবে অর্থাৎ শ্বাসকষ্টে মারা গেছেন ফ্লয়েড। মাসুদ রানা, নিউজ 24। এই ছিল সন্ধ্যার সংবাদের আয়োজন। সাথে থাকায় ধন্যবাদ সবাই।